প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের ধারাবাহিকতায় আজকেও চলে এসেছি অনলাইন ক্লাসে। তো কলেজের শিডিউল অনুযায়ী আজকে অনার্স দ্বিতীয় বর্ষের সাথে আমার ক্লাস। তো অনার্স দ্বিতীয় বর্ষের ক্লাসে হচ্ছে কি পড়াচ্ছিলাম সেগুলো সবকিছুই বা হচ্ছে আজকে কি পড়বো সবকিছুই আমরা স্লাইডে দেখবো। তো চলো কথা না বাড়িয়ে স্লাইডে চলে যাই। ঢাকা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষে 201 নাম্বার কোর্সে যে থিওরি অফ এস্টিমেশন কোর্সটা আছে সেটার উপরে ক্লাস কন্ডাক্ট করব। তো থিওরি অফ এস্টিমেশনে তোমরা ইতিমধ্যে বেশ কিছু ক্লাস হয়েছে। তো ধারাবাহিকতা অনুসারে আজকে পরবর্তী ক্লাস হবে। তো প্রথমেই ফর্মালিটি হিসেবে আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। তো চলো দেখে নিই যে আজকে আমরা কি পড়বো। আজকে আমরা ইন্টারভাল এস্টিমেশনটা পড়বো এবং ইন্টারভাল এস্টিমেশনের আজকে তোমাদের প্রথম ক্লাস। তো যেহেতু ইন্টারভাল এস্টিমেশনের একাধিক ক্লাস তোমাদের প্রয়োজন পড়বে, তো ইন্টারভাল এস্টিমেশনে আজকে প্রথম ক্লাস শুরু করব। ইতিমধ্যে পয়েন্ট এস্টিমেশন সম্পর্কে আমরা অনেকখানি পড়েছি। তো এরপরে পয়েন্ট এস্টিমেশনে যদি কোনো ম্যাথমেটিক্স বা পয়েন্ট এস্টিমেশনে আরো কিছু জিনিস যদি তোমাদের পড়ানোর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা ইন্টারভাল এস্টিমেশনের পরবর্তীতে সেগুলার কন্টিনিউশন করব। তো আজকে ইন্টারভাল এস্টিমেশনের অংশ হিসেবে আমরা প্রথমেই আজকে ক্লাসে কিছু ডেফিনিশন করে নিব এবং আজকে ক্লাসে মোটামুটি তোমাদের যা পড়ানো হবে সেটা মেইনলি ডেফিনিশন বেসড এবং ডেফিনিশন গুলো আজকে মূলত আমরা বেশি ফোকাস করার চেষ্টা করব। তো চলো শুরু করি। প্রথমেই চলে আসি ইন্টারভাল এস্টিমেশন কি সেটাতে। আচ্ছা, তোমরা অলরেডি পয়েন্ট এস্টিমেশন কিন্তু পড়েছো। আর পয়েন্ট এস্টিমেশন আমরা কি দেখেছি? পয়েন্ট এস্টিমেশনে সাধারণত আমরা যেটা করেছি যে আমরা সাধারণত স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স করার ক্ষেত্রে পয়েন্ট এস্টিমেশন ব্যবহার করেছিলাম। সেক্ষেত্রে ইনফারেন্স করার ক্ষেত্রে যে পয়েন্ট এস্টিমেশনটা আমরা এভাবে করেছিলাম যে একটা পপুলেশন থেকে আমরা একটা স্যাম্পল নিয়েছিলাম। ওই স্যাম্পলের জন্য আমরা একটা স্পেসিফিক ভ্যালু বের করেছিলাম ক্যালকুলেশন করে, যেটা আমার একটা পয়েন্ট এস্টিমেট নির্দেশ করেছিল। তো এখন আমরা এই যে পপুলেশন থেকে স্যাম্পল নিয়ে স্যাম্পলের জন্য একটা এস্টিমেট বের করে পপুলেশন সম্পর্কে কমেন্ট করেছিলাম, সেটা ছিল আমার পয়েন্ট এস্টিমেট। কিন্তু এখন আমরা করব কি, যে পপুলেশন থেকে স্যাম্পল ঠিক আছে নেব, কিন্তু এই যে স্যাম্পলের জন্য যে এস্টিমেটটা বের করব সেই এস্টিমেটটা কোনো নির্দিষ্ট একটা এস্টিমেট বের করব না, সেটা আমরা একটা ইন্টারভালের মধ্যে বের করব। অর্থাৎ আমার পপুলেশন প্যারামিটারের মান পয়েন্ট এস্টিমেটে যেমন একটা নির্দিষ্ট ভ্যালু আমরা পেয়েছি, ইন্টারভাল এস্টিমেশনে আমার এই প্যারামিটারের মানটা একটা ইন্টারভালের মধ্যে থাকবে, যে এত থেকে এত বা এত থেকে এত রেঞ্জের মধ্যে আমার প্যারামিটারের মানটা লাই করবে বা পড়বে আর কি। ঠিক আছে? তো এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে কেন আমাদের ইন্টারভালটা করার কেন প্রয়োজন হচ্ছে। আচ্ছা, তোমাদের একটা উদাহরণ দিই। ধরো আমরা চাচ্ছি যে কিছু সংখ্যক লোকের এভারেজ ইনকাম চাচ্ছি। ঠিক আছে? তো এভারেজ ইনকাম করে আমরা দেখা গেল যে 15,000 টাকা আসলো। এখন আমরা যে স্যাম্পলের উপর বেস করে যে এভারেজ ইনকাম 15,000 টাকা আমরা পপুলেশন সম্পর্কে কমেন্ট করলাম, কিন্তু আসলে কি সবার ইনকাম 15,000 টাকা না? কিন্তু এখন দেখো আমরা কিন্তু এটা স্যাম্পলের বেসমেন্টে করেছি, অর্থাৎ পপুলেশন থেকে একটা স্যাম্পল নিয়েছি, সেই স্যাম্পলের জন্য একটা ভ্যালু বের করেছি, একটা পয়েন্ট বের করেছি, ভ্যালু বের করেছি, যেটা আমার ভ্যালু দিয়েছে 15,000 টাকা। ঠিক আছে? এখন আমি যদি ওই স্যাম্পলটা বাদ দিয়ে ওখান থেকে ওই পপুলেশন থেকে আরেকটা স্যাম্পল নিই, এরকম করে তো আমরা একাধিক স্যাম্পল নিতে পারি। তো দেখা যাবে অন্যান্য যে স্যাম্পলগুলো আমরা নিব, সেই স্যাম্পলগুলোর জন্য যখন আমরা এরকম এস্টিমেট মান বের করবো, সেক্ষেত্রে কিন্তু আমার একেবারে 15,000 টাকাই আসবে না, 15,000 টাকা থেকে কিছু কম আসবে, হয়তো কিছু বেশি আসবে। তো সেক্ষেত্রে আমাদের জন্য কিন্তু যদি আমরা এভাবে বলতে পারি যে হ্যাঁ, ও এই লোকগুলোর মান্থলি ইনকাম 10,000 থেকে 20,000 টাকার মধ্যে, তাহলে কিন্তু আমরা একটা
ওয়ার্ড স্পেসে হচ্ছে আমার কমেন্টটা একুরেটলি করতে পারছি। তো এই যে এই থিঙ্কিংটা, এটা থেকে আমার মূলত হচ্ছে ইন্টারভাল এস্টিমেশনটা এসেছে। ঠিক আছে, যে ইন্টারভাল এস্টিমেশনে আমরা একটা নির্দিষ্ট মান বের না করে, প্যারামিটারের জন্য একটা নির্দিষ্ট মান না বের না করে হচ্ছে একটা ইন্টারভালের মধ্যে বের করব। এখন এখানে আরো একটা কথা বলা প্রয়োজন, যে সাধারণত আমরা কিন্তু একটা জিনিস ক্যালকুলেশন করি, আমাদের কিন্তু কিছু পার্সেন্টেজ এরর থেকে যায়, মানে কিছু পার্সেন্টেজে আমরা ভুল থেকেই যাই। তো আমরা যদি ইন্টারভাল এস্টিমেশনের মাধ্যমে আমাদের হচ্ছে প্যারামিটার এস্টিমেট করি বা হচ্ছে বলি, সেক্ষেত্রে কিন্তু সেটা আমার যে এরর টার্মটা আছে বা আমরা যে ভুল হতে পারে একটা নির্দিষ্ট পার্সেন্টেজে, সেই পার্সেন্টেজ ভুলটাকে কিন্তু আমরা এখানে কনসিডার করছি। তো কনসিডার করার ফলে কিন্তু আমরা একটা এক্সাক্ট ভ্যালু না বলে আমরা হচ্ছে বলছি যে এর কিছু বেশি বা এর কিছু কম। তো এর বেশি বা কম, তখন সেক্ষেত্রে দুটো ভ্যালু পাচ্ছি। ওই দুটো ভ্যালুর মাঝখানে হয়তো আমার হচ্ছে ডিজায়ার ওয়ান ভ্যালুটা হচ্ছে, এস্টিমেটেড ভ্যালুটা হচ্ছে সেই রেঞ্জের মধ্যে পড়বে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার ইন্টারভাল এস্টিমেশনের হচ্ছে মূলত মেইন হচ্ছে ধারণা। তো আসো আমরা যদি একটু ফর্মালি ইন্টারভাল এস্টিমেশনের কথাগুলো বলতে চাই, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? তো আমরা দেখলাম যে ইন্টারভাল এস্টিমেশন ইজ দ্যাট টাইপ অফ স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স in which an interval is found out instead of a point estimate of the parameter, such that this random interval includes the unknown parameter with some specified probability. ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ এখানে আমরা ইন্টারভাল এস্টিমেশন হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সে সেই প্রকার যেখানে আমরা একটা হচ্ছে স্পেসিফিক ভ্যালু বের না করে একটা ইন্টারভাল বের করি, যেখানে যেই ইন্টারভালের মধ্যে আমার প্যারামিটারের ভ্যালুটা পড়বে। ঠিক আছে, এবং সেই প্যারামিটারের ভ্যালু হচ্ছে আমার একটা স্পেসিফিক প্রবাবিলিটি সম্পন্ন হবে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমার ইন্টারভাল এস্টিমেশন কি সেটা। এবার আমরা চলো দেখে নিই যে ইন্টারভাল এস্টিমেশন হচ্ছে কত রকমের হতে পারে বা হচ্ছে টাইপস অফ ইন্টারভাল এস্টিমেশন। ইন্টারভাল এস্টিমেশনে আমরা প্রধানত তিন ধরনের পেতে পারি। একটা হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল এস্টিমেশন, তারপর আছে বেইজিয়ান ইন্টারভাল এস্টিমেশন, আর হচ্ছে ফিডুসিয়াল ইন্টারভাল এস্টিমেশন। তো সাধারণত ইন্টারভাল এস্টিমেশনের ক্ষেত্রে আমাদের যে কনফিডেন্স ইন্টারভাল এস্টিমেশন আর হচ্ছে বেইজিয়ান ইন্টারভাল এস্টিমেশন আছে, এই দুটোই বেশি ব্যবহৃত হয়ে থাকে এবং এই দুটি মূলত আমরা ব্যবহার করে থাকি। এবং লাস্টের যে টাইপটা আছে সেটা সেরকম ভাবে আমাদের ব্যবহার হয় না, তো ওটা তোমাদের হচ্ছে সেরকম ভাবে জানার প্রয়োজনীয়তা খুব একটা নেই। তো এবার চলে আসো কনফিডেন্স ইন্টারভাল। আচ্ছা, কনফিডেন্স ইন্টারভাল কি? আচ্ছা, এখন আমি বললাম যে এই যে এভারেজ ইনকাম এত থেকে এতর মধ্যে হবে, এই ব্যাপারে আমি 95% কনফিডেন্ট, কারণ আমি বাকি 5% অর্থাৎ টোটাল এরিয়াটাকে যদি আমি আমার কনফিডেন্সটাকে যদি আমি 100% বলি যে হ্যাঁ এক্স্যাক্টলি এটার ভ্যালু এটাই, কিন্তু যেহেতু আমরা স্যাম্পল নিয়ে কাজ করি, অবশ্যই আমার কিছু এরর থাকতে পারে বা কিছু ভুল থাকতে পারে, কিছু কম বেশি হতে পারে। কারণ যেমন আমি একটু আগে বলেছিলাম যে একটা স্যাম্পলের জন্য হচ্ছে মান যা আসবে, আরেকটা স্যাম্পলের জন্য হচ্ছে হুবহু সেই মান আমার নাও আসতে পারে, সেখান থেকে কিছু কমও আসতে পারে, কিছু বেশিও আসতে পারে। তো দেখো এখন এই যে কিছু কম বা বেশি আসতে পারে, সেটাকে যদি আমি সেই এররের পরিমাণটাকে ধরে নিলাম যে আমার 5% ভুল হতে পারে বা 5% এদিক সেদিক হতে পারে, তো সেক্ষেত্রে আমরা বাকি 95% কিন্তু মোটামুটি নিশ্চিত যে আমার প্যারামিটারের ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে হচ্ছে পড়বে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু 95% বোঝাচ্ছে যে আমরা 95% কনফিডেন্ট। ঠিক আছে, যে প্যারামিটারের ভ্যালুটা এত থেকে এত এই রেঞ্জের মধ্যে পড়বে বা এই ইন্টারভালের মধ্যে পড়বে, এই ব্যাপারে আমরা 95% কনফিডেন্ট। ঠিক আছে, এই যে এই বিষয়টা, এটাই হচ্ছে তোমার এই জিনিসটাকে মাথায় রেখে যে আমরা ইন্টারভালটা করছি, এটাই হচ্ছে আমার কনফিডেন্স ইন্টারভাল। দেখো এখানে কি লেখা হয়েছে যে কনফিডেন্স ইন্টারভাল is an interval constructed on the
confidence interval is an interval constructed on the basis of sample observation in such a way that it has a known probability of including some function of unknown parameter which is to interest to us. ঠিক আছে? তো আমরা হচ্ছে একটা ইন্টারভাল হচ্ছে কনস্ট্রাক্ট করব এবং সেটা একটা নির্দিষ্ট লেভেলে, হ্যাঁ, নির্দিষ্ট লেভেলে যে 95% কনফিডেন্ট, এটা হচ্ছে আমার লেভেল, আমার কনফিডেন্সের লেভেলটা কত পার্সেন্ট, ঠিক আছে? আচ্ছা, লেভেল অফ কনফিডেন্সটা সেক্ষেত্রে আমরা 95%, যে হচ্ছে আমরা 95% কনফিডেন্ট। আর হচ্ছে সেক্ষেত্রে আমার হচ্ছে এরর পসিবিলিটি বা হচ্ছে পার্সেন্টেজ অফ এরর হচ্ছে বা হচ্ছে এররের পরিমাণটা সেক্ষেত্রে আমার 5%, ঠিক আছে? তো কনফিডেন্স ইন্টারভাল মূলত হচ্ছে এই কনফিডেন্স লেভেলটাকেই হচ্ছে আমাদের হচ্ছে রিপ্রেজেন্ট করে থাকে, ঠিক আছে? তো এই গেল আমার কনফিডেন্স ইন্টারভাল। এখন কনফিডেন্স ইন্টারভাল সম্পর্কে জানার জন্য আমরা হচ্ছে একটু হচ্ছে ম্যাথমেটিক্যাল ওয়েতে চলে যাই, অর্থাৎ হচ্ছে সাধারণত আমরা কিভাবে বিষয়টাকে হচ্ছে মেজার করব বা হচ্ছে কিভাবে বিষয়টাকে আমরা হচ্ছে স্যাম্পল হিসেবে ধরে কিভাবে বলবো সেটা একটু দেখে নিই। দেখো, let x1 x2 up to xn be a random sample of size n drawn from population having density f of x theta, and let us suppose that this distribution is continuous. Let t1 and t2 be the function of x1 x2 x3 up to xn, so t1 and t2 be two statistic. Acha, if probability of t1 less than theta less than t2 equal to 1 minus alpha, then t1 t2 is called 100 into 1 minus alpha percent confidence coefficient, and t1 t2 are called lower and upper confidence limit respectively. আচ্ছা, এখানে আমি কি বোঝাতে চেয়েছি বা কি বলতে চাচ্ছি সেটা একটু বলে দিচ্ছি তোমাদের, যে আমরা এন সাইজের একটা স্যাম্পল হচ্ছে একটা পপুলেশন ডেনসিটি থেকে নিব, ঠিক আছে? এবং সেই পপুলেশন ডেনসিটি ফাংশনটা হচ্ছে একটা পপুলেশন থেকে নিব, কিন্তু সেই পপুলেশনে যদি আমি ডেনসিটি ফাংশন করি সেটা হবে এফ অফ এক্স থিটা। তো এখান থেকে এবং এই এবং এর হচ্ছে এখান থেকে আমরা একটা স্যাম্পল নিচ্ছি এন সাইজে, এবং সেই স্যাম্পলটা হচ্ছে x1 x2 x3 আপ টু xn পর্যন্ত, ঠিক আছে? এখন আমার দুইটা এই স্যাম্পলের এখানে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা দুইটা স্ট্যাটিস্টিক মেজার করতে পারবো, একটা হচ্ছে t1, একটা হচ্ছে t2। তোমরা ইতিমধ্যে কিন্তু যখন হচ্ছে আমি তোমাদের হচ্ছে এস্টিমেশন পড়ানো শুরু করেছিলাম, তখন কিন্তু তোমাদের পয়েন্ট এস্টিমেশন, ইন্টারভাল এস্টিমেশন সম্পর্কে হচ্ছে একটা মানে মেইন বেসিক ধারণা কিন্তু তোমাদেরকে কিছুটা দিয়েছিলাম। তো আশা করি আজকে ক্লাসে পড়তে গেলে তোমাদের আরেকটু সুবিধা হওয়ার কথা, ঠিক আছে? তো দেখো, এখন আমরা ওখানে কি করেছিলাম, আমরা হচ্ছে প্যারামিটার এস্টিমেট করেছিলাম স্ট্যাটিস্টিক ইউজ করে। তো আমরা ধরে নিলাম এখানে হচ্ছে আমার দুইটা স্ট্যাটিস্টিক হচ্ছে t1 আর t2, ঠিক আছে? আচ্ছা, এখন এই এখন আমার প্যারামিটারের মানটা হচ্ছে একটা স্যাম্পলের জন্য আসতে পারে t1, আরটা হচ্ছে আসতে পারে হচ্ছে t2, অর্থাৎ দুইটা স্ট্যাটিস্টিকের মান আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে আমার প্যারামিটারের মানটা হচ্ছে এই t1 থেকে t2 এই রেঞ্জের মধ্যে, মানে t1 যদি একটা ভ্যালু হয় আর t2 যদি একটা ভ্যালু হয়, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই প্যারামিটার থিটার মানটা, প্যারামিটার যদি আমার থিটা হয়, প্যারামিটার থিটার মানটা হচ্ছে আমার এই t1 থেকে t2 এর মধ্যবর্তী কোনো একটা সংখ্যা হবে, ঠিক আছে? এবং t1 আর t2 এই রেঞ্জের মধ্যে যে আমার প্যারামিটার থিটার মানটা পড়বে, সেটার হওয়ার সম্ভাবনার হচ্ছে 1 মাইনাস আলফা, ঠিক আছে? এক্ষেত্রে হচ্ছে যদি এটা হয়ে থাকে, তাহলে t1 t2 কে আমরা বলবো 100 into 1 minus alpha percent confidence coefficient, ঠিক আছে? আর t1 আর t2 হবে যথাক্রমে লোয়ার কনফিডেন্স লিমিট আর t2 হচ্ছে আপার কনফিডেন্স লিমিট। আচ্ছা, ঠিক আছে? তো এই গেল হচ্ছে তোমার মোটামুটি হচ্ছে মেইন বেসিক ধারণা। এরপরে চলে আসি একটা এক্সাম্পল। Suppose x1, x2, x3 up to xn constitute a random sample from a normal population with unknown mean and known variance. The sample mean is a MDU estimate of
mu। আচ্ছা, the sampling distribution of the estimator is distributed as an variant। আচ্ছা, তো এক্সাম্পলের থেকে তোমরা যদি বেসিক ধারণাটা ভালো করে জানো সেক্ষেত্রে তোমাদের জিনিসটা বুঝতে আরো বেশি সহজ হবে। আচ্ছা, তো এবার চলে আসি কনফিডেন্স লিমিটে। কনফিডেন্স লিমিট হচ্ছে যে আমরা যে বলেছি যে প্যারামিটারের মানটা এত থেকে এতর মধ্যে পড়বে, সেই যে একটা আপার লিমিট আর একটা লোয়ার লিমিট যে আমরা পেয়েছিলাম যে এত এবং এতর মধ্যে, ওই এত এবং এত ওই দুইটাই হচ্ছে, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু, ওই দুইটাই হচ্ছে তোমার কনফিডেন্স লিমিট। ঠিক আছে? আচ্ছা, তো কনফিডেন্স লিমিট আর দ্য ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালুস above or below which you are confident that the statistic will occur। তাহলে দেখো কনফিডেন্স ইন্টারভাল কিন্তু এখান থেকে হচ্ছে আমরা আরেকটু বলতে পারি যে আমি যে বলেছি যে হ্যাঁ আমি 95% কনফিডেন্ট, ঠিক আছে? তো হচ্ছে কনফিডেন্স হচ্ছে এই যে কথাটা বলেছিলাম, এটা দেখো এখন কিন্তু তোমাদের আশা করি আরো বিষয়টা ক্লিয়ার হবে যে আমরা হচ্ছে কনফিডেন্স লিমিটের মাধ্যমে যে কনফিডেন্স ইন্টারভালটা করি, একটা আপার লিমিট আর একটা লোয়ার লিমিটের মাধ্যমে যে কনফিডেন্স ইন্টারভালটা বললাম যে হচ্ছে ইনকাম হচ্ছে আমার, যেমন উদাহরণে বলেছিলাম যে ইনকাম হচ্ছে তোমার 10,000 থেকে 20,000-এর মধ্যে। ঠিক আছে? তো 10,000 ধরো T1 আর 20,000 হচ্ছে T2। ঠিক আছে? একটা হচ্ছে মিনিমাম ভ্যালু আর একটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে? তো এই হচ্ছে এভারেজ ইনকামটা, এভারেজ লোকের এভারেজ ইনকামটা এই 10,000 থেকে 20,000-এর মধ্যে পড়বে, এই দুইটা কনফিডেন্স লিমিটের মধ্যে পড়বে, এই ব্যাপারে অর্থাৎ স্ট্যাটিস্টিকের ভ্যালুটা এই আমি হচ্ছে এই রেঞ্জের মধ্যে পড়বে, এই ব্যাপারে আমি যে কনফিডেন্ট এত পার্সেন্টেজ, আমার যে কনফিডেন্সের পার্সেন্টেজটা সেটাকে আমরা প্রবাবিলিটির মাধ্যমে বের করি যে হচ্ছে যে আমি এত পার্সেন্ট আমি যে এত পার্সেন্ট কনফিডেন্স সেটার প্রবাবিলিটি হচ্ছে এত, এরকম করে হচ্ছে আমরা কনফিডেন্স ইন্টারভালের মানগুলো বের করার ক্ষেত্রে কাজ করে থাকি। তাহলে কনফিডেন্স লিমিট আর কিছুই না, ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু, যেটা হচ্ছে যে দুটা ভ্যালুর মধ্যে হচ্ছে আমার হচ্ছে প্যারামিটার ভ্যালুটা পড়বে এবং সেই ব্যাপারে আমি হচ্ছে কনফিডেন্ট যে এর মধ্যে আমার হচ্ছে স্ট্যাটিস্টিকের মানটা হচ্ছে লাই করবে। ঠিক আছে? এক কথায় হচ্ছে দুইটা এন্ড পয়েন্টই হচ্ছে কনফিডেন্স ইন্টারভালের দুইটা এন্ড পয়েন্টই হচ্ছে আমার কনফিডেন্স লিমিট। আচ্ছা, এবার চলে আসো ওয়ান সাইডেড কনফিডেন্স ইন্টারভালে। আচ্ছা, এখন আমরা যদি বলি যে যেমন এতক্ষণ আমরা বলেছিলাম যে আমার প্যারামিটার থিটার মানটা হচ্ছে আমার T1 থেকে T2 এর মধ্যে পড়বে। এখন যদি আমরা বিষয়টাকে এভাবে না বলি যে প্যারামিটারের মানটা হচ্ছে T1 এর থেকে হচ্ছে বড়র দিকে ভ্যালু ডিনোট করবে, বা হচ্ছে T1 এর ভ্যালু থেকে বড় সবগুলো মানের মধ্যে আমার প্যারামিটার থিটার মানটা পড়বে। অথবা যদি আমি বলি যে প্যারামিটার থিটার মানটা T2 এর থেকে ছোটর দিকে পড়বে, যে কোনো একটা দিক যখন আমি ডিনোট করব হচ্ছে ইন্টারভালে, তখন সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো ওয়ান সাইডেড কনফিডেন্স ইন্টারভাল। আচ্ছা, তো দেখো ম্যাথমেটিক্যালি আমরা একটু করে ফেলি যে let x1 x2 up to xn be a random sample of size and drawn from f of x theta. Let T1 be the statistic for which probability of T1 less than theta equal to 1 minus alpha. Then T1 is called a one-sided lower confidence limit for theta. সেম ওয়েতে যদি আমরা হচ্ছে আবার T2 এর জন্য বলতে পারি যে similarity to be statistics for which probability of theta T2 এইটার যে ফাংশনটা সেটা হচ্ছে 1 সমান সমান হবে 1 minus alpha। তাহলে T2 কেও হচ্ছে ওয়ান সাইডেড আপার কনফিডেন্স লিমিট ফর থিটা বলা হবে। আর এই ক্ষেত্রে অবশ্যই এটা বলা প্রয়োজন যে এই 1 মাইনাস আলফাটা কখনোই থিটার উপরে ডিপেন্ড করবে না। ঠিক আছে? তো এই কারণে হচ্ছে ওয়ান সাইডেড কনফিডেন্স ইন্টারভাল, যে যখন কনফিডেন্স ইন্টারভালের যে কোনো একটা সাইড আমি হচ্ছে বলবো। সাধারণত কনফিডেন্স ইন্টারভালে আমার হচ্ছে দুইটা লিমিট থাকে এবং দুইটা লিমিটের মধ্যবর্তী কথা আমরা বলি। তো যখন আমরা যে কোনো একটা থেকে বেশির দিকে বা একটা থেকে কমের দিকে যে কোনো একটা সাইডের কথা বলবো ইন্টারভালে, তখন সেটা হয়ে যাবে ওয়ান সাইডেড কনফিডেন্স ইন্টারভাল। আচ্ছা, এরপরে আসি 95% কনফিডেন্স ইন্টারভাল।
অলরেডি কিন্তু আমি তোমাদেরকে হচ্ছে কিছুটা বলে ফেলেছি যে আমরা হচ্ছে 95% কনফিডেন্স বা এরকম ভাবে কিন্তু কিছু কথা বলেছি, ঠিক আছে? তো আসুন 95% কনফিডেন্স ইন্টারভালটা সহজে যদি আমরা বলি সেক্ষেত্রে সেটা কি হয়? A 95% confidence interval for population parameter theta is an interval such that the probability that random interval covers the true parameter theta is 0.95. অর্থাৎ আমার আচ্ছা আমার প্যারামিটার থিটার মানটা যে আমার হচ্ছে যে এই লিমিটের মধ্যে পড়বে সেটার প্রবাবিলিটি হচ্ছে অর্থাৎ প্যারামিটারের মানটা যে এই রেঞ্জের মধ্যে পড়বে বা হচ্ছে এটা কাভার করবে, ঠিক আছে, সেইটার প্রবাবিলিটির মান হচ্ছে 0.95। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারবো যে আমরা 95% কনফিডেন্ট যে আমার প্যারামিটার থিটার মানটা এই ইন্টারভালের মধ্যে পড়বে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে এই যে স্পেসিফিক প্রবাবিলিটি যে মানটা যে 0.95 এটাকে আমার বলা হবে হচ্ছে কনফিডেন্স কোএফিসিয়েন্ট। এরপরে চলো দেখি যে মেথডস অফ কনফিডেন্স ইন্টারভাল। আচ্ছা, কনফিডেন্স ইন্টারভালের হচ্ছে সাধারণত তিনটা মেথড আমরা হচ্ছে দেখে থাকি। একটা হচ্ছে পিভোটাল মেথড, আর একটা হচ্ছে জেনারেল মেথড, আর আরেকটা মেথড হচ্ছে লার্জ স্যাম্পল মেথড, ঠিক আছে। তো এখানে সাধারণত পিভোটাল মেথডটা হচ্ছে বেশ হাইলাইটেড একটা মেথড। অনেক সময় তোমাদেরকে পিভোটাল মেথড কি বা পিভোটালটা কি বা পিভোটাল জিনিসটা সম্পর্কে অনেক সময় বলতে বলা হয়ে থাকে, ঠিক আছে। তো এখন চলো দেখে নিই পিভোটাল কোয়ান্টিটি জিনিসটা কি। আচ্ছা, pivotal quantity is a function of the sample and the parameter of interest such that the function's probability distribution does not depend on the unknown parameters. অর্থাৎ pivotal quantity হচ্ছে স্যাম্পল এবং প্যারামিটারের প্যারামিটারেরই একটা ফাংশন। এই দুইটা জিনিসের স্যাম্পল এবং প্যারামিটার দুইটারই একটা ফাংশন, যেন হচ্ছে ফাংশনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা ফাংশনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা তোমার এই হচ্ছে আননোন প্যারামিটার উপরে হচ্ছে ডিপেন্ড করবে না। এই যে আমার স্যাম্পলটা আছে, স্যাম্পল আর প্যারামিটারকে নিয়ে এই যে আমার ফাংশনটা, এই ফাংশনটা আমার কখনোই হচ্ছে আননোন প্যারামিটারের উপরে ফুললি ডিপেন্ড করবে না, ঠিক আছে। আচ্ছা, তো আসলে একটু ম্যাথমেটিক্যালি দেখি। সেক্ষেত্রে প্রথমেই আমরা হচ্ছে আমাদের একটা ডেনসিটি ফাংশন এফ এক্স থিটা, সেখান থেকে হচ্ছে আমরা একটা র্যান্ডম স্যাম্পল নিয়ে নিলাম এন সাইজের, অর্থাৎ x1 x2 আপ টু xn এন সাইজের একটা স্যাম্পল নিলাম। এখন আমরা কিউ একটা ফাংশন ধরে নিলাম যেটা কিনা x1 আপ টু xn এরই একটা ফাংশন হচ্ছে এবং থিটারও একটা ফাংশন। এখন কিউ এর একটা ডিস্ট্রিবিউশন আছে যেটা কিনা আমার এই প্যারামিটার থিটার উপরে ডিপেন্ড করবে না। সেক্ষেত্রে এই যে কিউ স্মল কিউ, সেক্ষেত্রে সেটা স্মল কিউটা হবে আমার হচ্ছে একটা পিভোটাল কোয়ান্টিটি। অর্থাৎ পিভোটাল কোয়ান্টিটির ক্ষেত্রে তোমার মেইন থিমই হচ্ছে যে তোমার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে তোমার প্যারামিটারের উপরে ডিপেন্ড করবে না, যেটা হচ্ছে পিভোটাল কোয়ান্টিটির একেবারে বেসিক মেইন থিম, ঠিক আছে। তো এরপরে আমরা চলে যাচ্ছি বেজিয়ান ইন্টারভালে। বেজিয়ান ইন্টারভালটা হচ্ছে তোমাদের জন্য বেশ খানিকটা ইম্পর্টেন্ট বলতে পারো, কারণ বেজিয়ান ইন্টারভালের কিন্তু তোমাদের অনেক সময় অঙ্কও আসে, ঠিক আছে। তো এইটার আমি দেখি পরবর্তীতে হচ্ছে হয়তো পরবর্তী সামনের ক্লাসগুলো যে কোনো একটা ক্লাসে হয়তো বেজিয়ান ইন্টারভালের উপর অঙ্ক তোমাদের দেখাতে পারি। তো আসো বেজিয়ান ইন্টারভালটা একটু দেখে নিই। আচ্ছা, suppose that we would like to estimate the value of an unobserved random variable x given that we have observed capital Y equal to y. অর্থাৎ আমরা ধরে নিলাম যে আমার হচ্ছে র্যান্ডম ভ্যারিয়েবল x এর হচ্ছে ভ্যালু আমরা এস্টিমেট করতে চাই যখন আমার হচ্ছে y এর মান জানা আছে, ঠিক আছে। y ভ্যারিয়েবল এবং x ভ্যারিয়েবল, সেক্ষেত্রে y ভ্যারিয়েবলের মান আমার দেওয়া আছে, স্পেসিফিক ভ্যালু দেওয়া আছে, সেক্ষেত্রে আমি এক্সটাকে আমি এস্টিমেট করব,
ঠিক আছে। এখন সেক্ষেত্রে পোস্টেরিয়র ডেন্সিটি আর প্রায়র ডেন্সিটি এটা তোমরা হচ্ছে যখন ফার্স্ট ইয়ার ছিলে তখন কিন্তু বেইজিয়ান তোমাদের একটা থিম ছিল, বেইজিয়ান থিওরাম বা হচ্ছে হ্যাঁ বেইজিয়ান থিওরাম একটা থিম ছিল, যেখানে হচ্ছে তোমরা ওখানে বেইজিয়ান মেথড পড়েছিলা। তো সেখান থেকে আমার মূলত হচ্ছে বেইজিয়ান ইন্টারভাল জিনিসটা এসেছে। ঠিক আছে। এখন আমরা after calculating the posterior density f of x y অর্থাৎ f of x given y x given y এর একটা ফাংশন, we can simply find an interval a b for which we have যে x এর ভ্যালুটা আমার a আর b এর মধ্যে পড়বে যখন আমার y এর মানটা হচ্ছে দেওয়া, আর এক্ষেত্রে এবং এইটা সমান সমান হবে হচ্ছে 1 মাইনাস আলফা। ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ সেক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলবো যে বেইজিয়ান মেথডে বা হচ্ছে তোমার বেইস থিওরামে তোমরা যেটা পড়েছিলে ঠিক সেম থিংটা এখানে কাজে লাগবে, কিন্তু এখানে শুধু একটা পার্থক্যই থাকবে যে এখানে আমরা বেইজিয়ান ইন্টারভালে হচ্ছে ওই বেইজিয়ান থিওরামের জন্য বা বেইজিয়ান মেথডের জন্য আমরা একটা ইন্টারভাল বের করবো বা একটা রেঞ্জ বের করবো। ঠিক আছে। কি রেঞ্জ বের করবো, যে এই যে আমার y এর মান দেওয়া আছে এই সাপেক্ষে আমরা যে x এর মানটা বের করবো, এই x এর মানটা একটা রেঞ্জের মধ্যে পড়বে। সেই রেঞ্জটা হতে পারে a থেকে b। ঠিক আছে। এখন a থেকে b এর মধ্যে x যে পড়বে যখন আমার y গিভেন, এই ঘটনাটার প্রবাবিলিটির কনফিডেন্সটা হবে আমার 1 মাইনাস আলফা, বা প্রবাবিলিটিটা হবে হচ্ছে আমার 1 মাইনাস আলফা। আচ্ছা, তো এই ইন্টারভালটা কি আমার হচ্ছে বলা হচ্ছে 1 মাইনাস আলফা 100% ক্রেডিবল ইন্টারভাল ফর x। ওকে, তাহলে দেখো যে given the observation y equal to y, the interval AB is said to be a 1 minus alpha 100% credible interval for x if the posterior probability of x being in AB is equal to 1 minus alpha। একেবারে সহজ কথায় সব শেষে যদি আমরা একটা লাইনে কিছু বলতে চাই তবে সেক্ষেত্রে দেখো এখানকার যে লাস্ট লাইনটা বলা হচ্ছে যে ইন আদার ওয়ার্ডস, দেখো এখানে কি দেওয়া আছে যে প্রবাবিলিটি অফ a less or equal x less or equal b given y equal to 1 minus alpha। অর্থাৎ বেইজিয়ান ইন্টারভালে হচ্ছে মোটামুটি আমি সেই ইন্টারভালটা বের করব যে আমার যদি y এর মান দেওয়া থাকে তাহলে x এর মানটা a থেকে b এর মধ্যে পড়বে, এটাই হচ্ছে আমার ইন্টারভালটা, এবং এটার প্রবাবিলিটি হবে হচ্ছে 1 মাইনাস আলফা। ঠিক আছে, এটি হচ্ছে তোমার মেইন বেসিক বেইজিয়ান ইন্টারভালের ক্ষেত্রে। আচ্ছা, তো দেখো এখানে আরেকটু ইলাবোরেট করে হচ্ছে আমি বলছি যে let x1 x2 x3 up to xn be a random sample from f of x given theta and g of theta is the prior distribution of h। আচ্ছা, এটা ঠিক h কি, এটা হচ্ছে ফ্যামিলি অফ থিটা। ঠিক আছে, prior distribution of family of theta, the posterior distribution of family of theta given x1 x2 up to x3 up to xn is given by, দেখো এখানে আমি যে ফর্মুলাটা এখানে লিখেছি এটা কিন্তু আর কিছুই না, এটা হচ্ছে বেইস থিওরামের ফর্মুলাটাই মূলত আমরা এখানে লিখেছি। ঠিক আছে। আচ্ছা, for fixed 1 minus alpha any interval say t1 t2 satisfying হচ্ছে, দেখো এই যে আমার হচ্ছে বেইস থিওরামের যে হচ্ছে প্রকাশক যে ফাংশনটা, এই ফাংশনটা t1 থেকে t2 এই রেঞ্জের মধ্যে ভ্যারি করবে, তার ইন্টিগ্রেটেড হচ্ছে মান হচ্ছে প্রবাবিলিটি যদি আমরা বের করতে চাই সেটা হবে 1 মাইনাস আলফা। এটাই হচ্ছে ডিফাইন টু বি 100 ইন্টু 1 মাইনাস আলফা পার্সেন্ট বেইজিয়ান ইন্টারভাল এস্টিমেট অফ থিটা। তো আজকে এই পর্যন্তই ছিল তোমাদের হচ্ছে ক্লাস। তো আশা করি তোমরা হচ্ছে বিষয়গুলা কিছুটা হলেও বুঝতে পেরেছো, আর হচ্ছে যে এই সংজ্ঞাগুলো তোমাদের প্রয়োজন জানার জন্য ইন্টারভাল এস্টিমেশন করার ক্ষেত্রে। তো আজকে মোটামুটি সংজ্ঞাগুলো আমি কভার দিলাম, তো নেক্সট দিন হয়তো ইন্টারভাল এস্টিমেশন নিয়ে হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে হচ্ছে আমরা পড়বো। তো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই, এবং তোমরা করোনাকালীন এই সময়টাতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং হচ্ছে অবশ্যই মাস্ক ছাড়া কোথাও যাবে না, সব বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং যথাযথভাবে মাস্ক ব্যবহার করবে, কথা বলার সময় মাস্ক খুলে ফেলবে না। তো তবে সবাই হচ্ছে সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার জন্য দোয়া করো, শুভ কামনা রইল, ধন্যবাদ।